ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। তো দেখো, গতদিন আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ ইউনিট 3 যেটা দ্য সেল অর্থাৎ কোষ যে টপিকটা, তার যে এমসিকিউগুলো আমরা করেছিলাম, সেই এমসিকিউ এর আজ যেটা করব কিছু কলাম অর্থাৎ স্তম্ভ মেলানো এই রকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। সেই জন্য আমি কিন্তু স্পেশালি এই ডান দিকে এবং বাম দিকে মেলানো এইটা আজকে আমরা ক্লাসটা করব এবং কিভাবে করতে হয় সেটা তোমাদের শেখাবো। এই নিয়ম যদি ফলো করতে পারো তাহলে তোমাদের স্তম্ভ মেলানো, সেটা বলতে পারো, সেটা এইচএসে বলতে পারো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম নিটে বলতে পারো, এই পদ্ধতি যদি ফলো করতে পারো তাহলে কিন্তু কোনো সময় কখনোই কিন্তু এই বাম স্তম্ভ বা ডান স্তম্ভ ভুল হওয়ার কথা নয়। তো কি করে করবে? আরও একটা কথা বলি, যদি আমার বিগত ক্লাস যেটা দিলাম বা এটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই যদি ভালো লেগে থাকে তবেই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে বা সাবস্ক্রাইব করে নেবে তোমরা। যদি ভালো না লাগে থাকে তাহলে করার দরকার নেই, ঠিক আছে? তো আমি আমার মতো চেষ্টা করছি বোঝানোর তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, তো প্রথম বলছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। দেখো, বাম স্তম্ভে কী বলছে? ক্লোরোপ্লাস্ট, নল, রুস্কা, দীর্ঘতম প্রাণীকোষ, সিঙ্গার ও নিকলসন, আত্মঘাতী থলি। এখন তোমাকে প্রথমে চুজ করতে হবে যে বাম বা ডান স্তম্ভের মধ্যে কোনটা তুমি কমন, কোনটা তোমার জানা, যে এটা শিওর হবে এটা তোমাকে জানতে হবে কোনটা। এর মধ্যে এতটা অপশান সব জানার দরকার নেই, একটা দুটো জানলেই তোমাদের হয়ে যাবে। তো সবার প্রথমে আমি যদি বলি যে দীর্ঘতম প্রাণীকোষ অর্থাৎ লংগেস্ট প্রাণীকোষ, সব থেকে বড় প্রাণীকোষ কী হতে পারে? তো তোমরা সবাই জানো যে নিউরন বা স্নায়ুকোষ। দেখো কোন অপশানে আছে। আমি যদি বলি যে সি, অর্থাৎ সি আমার যেটা আমি জানি, বাকিগুলো আমি ধরো জানি না, তো সি ধরুন আমি জানি সি দীর্ঘতম প্রাণীকোষ। তো দীর্ঘতম প্রাণীকোষ অবশ্যই কি? স্তন্যপায়ী নিউরন। তাহলে দেখো সি এর সঙ্গে 2, তাহলে সি এর সঙ্গে 2 কোথায় মিলছে? সি এর সঙ্গে 2 মিলছে এক জায়গাতেই। দেখো সি এর সঙ্গে 2 মিলছে এক জায়গাতেই, তাহলে বাকিগুলো যখনই একটা মিলে গেল সি এর সঙ্গে 2, দেখো আর কোথাও সি এর সঙ্গে 2 নেই, তার মানে আর অপশান পড়ার দরকারই নেই। আমি অন্ধের মতো কি করব না, 2-এর দাগের কোশ্চেনে অ্যান্সার করব অ্যান্সার 1, কারণ অ্যান্সার 1-এর যে সি, সেই সিটা কিন্তু 2, যেটা অন্য কারণ নয়। তাও আমি একবার মিলিয়ে নেব যাতে কনফার্ম হওয়ার জন্যে। দেখো এটা আমরা জানি যে আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোম। দেখো C4, দেখো আত্মঘাতী থলি ই, অর্থাৎ ই দেখো ই হচ্ছে 3, মিলল। তারপর দেখো সিঙ্গার ও নিকলসন মনে রাখবে। এই যে কোষ পর্দা, আমি বারবার বলছি, এই কোষ পর্দার যে মডেল, কোষ পর্দার যে ইউনিভার্সাল মডেল, যেটা বর্তমানে কোষ পর্দা দুটি লিপিডের স্তর দিয়ে তৈরি, এই দুটি লিপিডের স্তর দিয়ে তৈরি এবং তার মাঝখানে বিভিন্ন প্রোটিন থাকে এবং বাইরের সাইডে কিছু কার্বোহাইড্রেট থাকে। এই যে স্ট্রাকচার, এটাকে বলছে ফ্লুইড মোজাইক মডেল, কারণ এখানে প্রোটিন এবং লিপিড অর্থাৎ কোষ পর্দার মধ্যে যদি তোমরা দেখো, যদি কোষ পর্দা এরকম দেখো, তাহলে এরা মাঝখানে কিছু প্রোটিন থাকে, আর এই বাইরের দিকে থাকে কার্বোহাইড্রেট। অর্থাৎ এটা ধরো কোষ পর্দা, এটাকে আমরা বাইরে এঁকে নিচ্ছি। তাহলে এই জায়গাটায়, এই যে জায়গা অর্থাৎ এই যে কোষ পর্দা, এর মধ্যে এই বড় বড় জিনিসগুলো এবং হেড টেল লিপিড, মাঝখানে প্রোটিন, অর্থাৎ এই প্রোটিন এবং লিপিডগুলি একে অপরে মুভমেন্ট করতে পারে। সেই জন্য নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল, এবং যার দেওয়াকে সেটা হচ্ছে সিঙ্গার ও নিকলসন। তার মানে দেখো সিঙ্গার ও নিকলসন যখন দিয়েছে তখন ওটা তার মানে কি হবে? ডিটা অপশান হবে 1। দেখো ডি অপশান 1 কোথায় আছে? D1, তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো এমনিই তুমি মেলাতে পারবে। ক্লোরোপ্লাস্টে কি থাকে না কোয়ান্টিজম। কোয়ান্টিজম মানে কি? ক্লোরোফিলের সূর্যের আলো থেকে শক্তি নেয়, সেটাকে বলে কোয়ান্টাম। ক্লিয়ার? এরপরে দেখো অপশান বি, গলগি বস্তু, অক্সিজম, দীর্ঘতম প্রাণীকোষ, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস। এর মধ্যে মেলাও তুমি জানো যে কোষের ক্ষরণ, আমরা আগেই একদিন বলেছিলাম যে গলগি বস্তুর প্রধান কাজ ক্ষরণ করা। তাহলে দেখো এর সঙ্গে আমরা গলগি বস্তুর কাজ আমরা জানি, অর্থাৎ এখানে তুমি ধরো কাজগুলো তুমি জানো, তাহলে কাজগুলো জানার পর তুমি জানো যে কোষের রান্নাঘর। তো কোষের রান্নাঘর কী হয়? কোষের রান্নাঘর কি হবে না ক্লোরোপ্লাস্ট। কেন ক্লোরোপ্লাস্ট? না দেখো যেহেতু উদ্ভিদ কোষে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হয়, এবং সেই সালোক সংশ্লেষটা কোথায় হয়? উদ্ভিদের কোষের ক্লোরোপ্লাস্টে। তাই ক্লোরোপ্লাস্টে
কে বলা হয় কোষের রান্নাঘর। তার মানে দেখো D1 কোনটা, D1 দেখো D1 2 দাগ এবং 3 দাগে আছে। D1 দেখো 2 দাগে আর 3 দাগে। তার মানে কি, তার মানে আমার 1 এর দাগ আর 4 দাগ হবে না, তাহলে আমার 2 3 মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো আমি কোনটা জানি। এছাড়া আমি বলেছিলাম যে অক্সিজম কোথায় বলেছিলাম, যে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে, যে মাইটোকন্ড্রিয়া তুমি দেখেছিলে মাইটোকন্ড্রিয়া, সেখানে মাইটোকন্ড্রিয়া এরকম ভিতরের দিকে এখানে ক্রিস্টি, এবং সে ক্রিস্টি এটাকে বলছে কি অক্সিজম। তাহলে অক্সিজম কার সঙ্গে রিলেটেড, মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো অক্সিজমের সঙ্গে মাইটোকন্ড্রিয়া রিলেটেড। এরপরে দেখো গলগি বস্তু কি, গলগি বস্তু ক্ষরণ করে। এগুলো দীর্ঘতম প্রাণীকোষ, দেখো দীর্ঘতম প্রাণীকোষ তো কোষের মস্তিষ্ক, তাহলে কোষের মগজ। তারপরে দেখো ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর। তারপর দেখো নিউক্লিয়াসটা কি না, নিউক্লিয়াসটা হচ্ছে কোষের মস্তিষ্ক। দেখো কোষের নিউক্লিয়াসটা 2 হবে, মিলিয়ে নেবে। অর্থাৎ এখানে অপশানটা কি হবে, অপশানটা হবে A3 অপশান 2 অর্থাৎ 3 দাগের অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। মিলিয়ে নিও একবার, ক্লিয়ার। এরপর দেখো আমরা আগেই জানবো যে কোনটা আমরা জানি, বাকিগুলো আমরা চেষ্টা করব। অর্থাৎ আমরা এইটা জানি, দেখি আমরা কোনটা জানি, দেখি ডিকটিওজোম, কুফার কোষ, সার্কোপ্লাজমীয় জালিকা, সিনোসাইট, অক্সেন্টিক কোষ। অর্থাৎ আমরা এর থেকে জানি যে ডিকটিওজোম মানে হচ্ছে উদ্ভিদের কোষে যে গলগি বস্তু থাকে, অর্থাৎ উদ্ভিদ কোষের গলগি বস্তুকে ডিকটিওজোম বলা হয়। তাহলে দেখো কোথায় মিলছে, যে এর সঙ্গে কে মিলছে, এর সঙ্গে 3, সরি এর সঙ্গে কি না, ডিকটিওজোম হচ্ছে উদ্ভিদ কোষের গলগি বস্তু। তার মানে দেখো A5 কোথায় মিলছে, A5 দেখো এক জায়গাতেই আছে, A5 এক জায়গাতে, আর দেখবই না আমি, 4 দিকের অপশান হবে 3। তাও আমি একবার মিলিয়ে নেব। দেখো সিনোসাইট মানে কি, যখন কোষে, অর্থাৎ যখন একটি উদ্ভিদ কোষের মধ্যে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন একটি উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস, তাকে বলা হয় সিনোসাইট। আর যদি এটা প্রাণী কোষ হতো তাহলে কিন্তু সিনোসাইটিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো কুফার কোষ, অর্থাৎ যকৃতের যে ম্যাক্রোফাস সেটাকে বলা হয় কুফার কোষ। এরপর দেখো সার্কোপ্লাজমিক জালক, অর্থাৎ বলেছিলাম কি আমি পেশি কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাকে আমি সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলি। আর অক্সেন্টিক কোষ তুমি জানো পাকস্থলী থেকে HCl খনন করে অক্সেন্টিক কোষ। তার মানে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার 4-এর। মানে একবার মিলিয়ে নিই আমি, যে কোনো একটা। বি কুফার কোষ মানে 1, দেখো B1 মিলে গেল, C2 দেখো সব মিলে গেল। এরপর দেখো 5-এর দাগ, ক্রিস্টি, ভ্যাকুয়াল, থাইলাকয়েড কোষের অটোলাইসিস, মনোজোম। অর্থাৎ আমরা ধরো নাও এর মধ্যে কিচ্ছু জানি না, কিন্তু আমরা এটা তো জানি যে অটোলাইসিস বা যে সমস্ত কোষ নিজেকে নিজে ধ্বংস করে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কি না লাইসোজোম। তাহলে দেখো লাইসোজোম কোথায় আছে, দেখো আমি সব মেলাবো, লাইসোজোম দেখো মিলে গেল। আমি এবার মিলাই দেখি এর মধ্যে আমার, দেখো আমি ডিটা একটু মিলিয়ে দেখি, তাহলে D5 কোথায় আছে, D5 দেখো D5 2 জায়গায় আছে, 2 এবং 3, তার মানে এর মধ্যে কোনটা হবে, সেটা তোমাকে দেখতে হবে। অর্থাৎ 1-এর দাগ এবং 4-এর দাগ আর হবে না। এছাড়া দেখো ক্রিস্টি থেকে মাইটোকন্ড্রিয়া, এটা তোমরা জানো মাইটোকন্ড্রিয়া। তাহলে এ হবে 2 কোথায়, দেখো A2, তার মানে এটাতেও A2 আছে, মানে আমি এখনও বলতে পারছি না কোনটা হবে, তার মানে 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এরপর দেখো ভ্যাকুয়াল, তো ভ্যাকুয়াল কি, গলগি বস্তুতে ভ্যাকুয়াল হচ্ছে, থাইলাকয়েডটা কি না, থাইলাকয়েড আমরা জানি যে উদ্ভিদের পাতার মেসোফিল কলায়, যেখানে আর কি তোমার গ্রানা বা স্ট্রোমা অঞ্চল, অর্থাৎ আলোক দশাটা গ্রানা আর অন্ধকার দশা হচ্ছে স্ট্রোমা, সেখানে থাইলাকয়েড মেসোফিল কলার যে জায়গাটায় অবস্থান করছে পরপর এরকম বস্তার মতো, মানে ধরে নাও এরকম একটা থাইলাকয়েড, আরেকটা থাইলাকয়েড, অর্থাৎ মেসোফিল কলার যে জায়গায় এরকম থাইলাকয়েডগুলি পরপর সজ্জিত আছে চ্যাপ্টা থলি, অর্থাৎ দেখো এই জায়গায় স্ট্রোমাতে কি হচ্ছে না, চাকতির মতো এরকম থলির মতো বারবার এরকম জমা হচ্ছে, যেটাকে আমরা কি বলি থাইলাকয়েড, এবং থাইলাকয়েড অনেকটা চ্যাপ্টা থলির মতো। তাহলে সি হবে হচ্ছে 1, দেখো C1 দেখো C1 আর C4,
তা 3-এর দাগে C4 আর 2-এর দাগে C1, তার মানে C1 ঠিক হবে, তার মানে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো কি? ভ্যাকুয়াল মানে কোষ গহ্বর, দেখো কোন কোষ গহ্বর কোনটা হবে, দেখো মিলিয়ে নাও। তাহলে D5, দেখো সরি তোমার ভ্যাকুয়াল মানে বি, দেখো B3, বি মেলাও 3-র সঙ্গে, দেখো গলগি বস্তুতে থাকা চাকতির মতো থলি, সেটা হচ্ছে ভ্যাকুয়াল। তারপর দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। আগেই বলেছি যে কোনটা হবে সেটা আগে দেখে নাও। তোমরা এটা জানো যে ক্রিস্টি মানেই মাইটোকন্ড্রিয়া, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো A2 দেখো এই জায়গায় আছে A2, এখানেও A2, তার মানে 2 আর 3 হবে না, 1 আর 4-এর মধ্যে কোনো একটা হবে। এরপর দেখো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, পার্স ফাইব্রিলোসা আর পার্স গ্রানুলোসা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। গ্রানুলোসা মানে দানা, মানে গ্রানিউলো মানে দানা, আর ফাইব্রিলোসা মানে তন্তু। তাহলে দেখো তো এই যে অপশানগুলো ডান স্তম্ভতে দেওয়া আছে, ডান সাইডে রাইট সাইডে, তার সঙ্গে কোথাও দানা বা কোথাও এরকম তন্তু যুক্ত আছে কিনা দেখো তো, পড়ো। প্রথম অপশানটা, নিউক্লিওলাসের কেন্দ্রীয় অংশে থাকা রাইবো নিউক্লিয় প্রোটিন নির্মিত সূক্ষ্ম তন্তু, দেখো তন্তু অর্থাৎ তন্তু ফাইবার, তাহলে অপশান কি হবে এইটা, অর্থাৎ সি হবে 1, দেখো C1 মিলছে, C1 দেখো C1 4টা হতো কিন্তু 4-এর সিতে 3, তাই এটা হবে না, তাহলে এইটা দেখো C1, তার মানে অপশান রাইট অ্যান্সার। আর পার্স গ্রানুলোসা মানে হচ্ছে নিউক্লিওলাস, কোষের যে নিউক্লিয়াস, তার মধ্যে যে নিউক্লিওলাস, অর্থাৎ ধরে নাও এটা একটা কোষ, এর মধ্যে একটা নিউক্লিয়াস আর এখানে নিউক্লিওলাস, অর্থাৎ এই নিউক্লিওলাসের মধ্যে আবার এরকম দানাদার মতো ছোটো ছোটো জিনিস থাকে, যাকে আমরা বলি পার্স গ্রানুলোসা। আর যে নিউক্লিওলাসের যে কেন্দ্রীয় অংশ, অর্থাৎ নিউক্লিওলাসের মধ্যে যে এটা নিউক্লিওলাস, এটা নিউক্লিওলাসের যে ভিতরের অংশ, সেই ভিতরের অংশে বিভিন্ন প্রোটিন নির্মিত এরকম ফাইবার বা তন্তুর মতো এরকম থাকে, সেটাকে বলছে পার্স গ্রানুলোসা। অর্থাৎ পার্স গ্রানুলোসা হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে দানাদার অংশ, আর পার্স ফাইব্রিলোসা হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে থাকা তন্তুর মতো একটা জিনিস। তাহলে অপশান কোনটা হবে? তাহলে মেলাও, ক্রিস্টি মাইটোকন্ড্রিয়া, পার্স ফাইব্রিলোসা এটা, পার্স গ্রানুলোসা এটা, সিস্টার্নি হচ্ছে গলগি বডি চাকতি। তার মানে অপশান তোমরা মিলিয়ে নাও কোনটা হবে। 1 হচ্ছে 2, 1 2, B3 C1, তার মানে প্রথম অপশানটা রাইট অ্যান্সার। এরপর দেখো, আমি আগেই বলে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কোশ্চেন এখানে সুন্দর করে বলেছি যে উদ্ভিদের কোষে নর্মাল কোষাঙ্গাণু ছাড়াও কিছু কোষাঙ্গাণুর মতো ছোটো ছোটো জিনিস থাকে, এবং যাদের কোষ পর্দা থাকে, এবং যাদের মধ্যে ক্যাটালেজ বিশ্লিষ্টকারী এনজাইম তৈরি হয়, কিন্তু অন্য কোষাঙ্গাণুর মধ্যে তৈরি হয় না, এটাই ওদের পার্থক্য। মানে সাধারণ কোষের মধ্যে ক্যাটালেজ তৈরিকারী এনজাইম থাকে না, আর ক্যাটালেজ ভঙ্গকারী উৎসেচক থাকে না। আর এই যে মাইক্রোবডিস অর্থাৎ কোষ অঙ্গনের মতো ছোটো ছোটো একক পর্দা বিশিষ্ট, তাদের মধ্যে কিন্তু ক্যাটালেজ এনজাইম থাকে, যেটা হচ্ছে মেন পার্থক্য। এরপরে দেখো, আমরা জানি যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে গ্লাইকোজেন এমন একটা জিনিস যেটা উদ্ভিদের একমাত্র লিপিড থেকে কী করতে পারে, কার্বোহাইড্রেট অর্থাৎ ফ্যাট বা স্নেহ পদার্থ বিপাক করতে পারে কে, তার মানে আমি অন্ধের মতো লিখে দেবো স্নেহ পদার্থ, গ্লাইকোজেন স্নেহ পদার্থ। লাইসোজোম তোমরা সবাই জানো, লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ। তাহলে দেখো বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে পারক্সিজোম আর স্ফেরোজোম। তোমরা জানো যে এর মধ্যে বিভিন্ন প্রকার কোষের জারণ, তো বিভিন্ন প্রকার কোষের জারণকে পার অক্সিজোম, আর স্ফেরোজোম কি, তাহলে স্ফেরোজোম বাকি আছে কি, স্ফেরোজোম হচ্ছে স্নেহ পদার্থ সঞ্চয়। ক্লিয়ার? সরি এইটা সি হবে তোমার, সি হবে 4, C4। মিলিয়ে দেখি একবার, দাঁড়াও এগুলো তো আমি তো করিনি, এগুলো একবার মিলিয়ে নিই, প্রথম থেকে মিলিয়ে নিই, দাঁড়াও। গ্লাইকোজেন স্নেহ পদার্থের বিপাক, অর্থাৎ B3 দুই জায়গায়, অর্থাৎ এটাতেও আছে এটাতেও আছে, তার মানে এটা হতে পারে না। লাইসোজোম বিভিন্ন প্রকার, অর্থাৎ D5, দেখো D5 এটাতেও D5 এটাতেও D5,
এটা তো E1, এটা তো E1, তাহলে আমাকে আলাদা করতে হবে কোথায়? সি অপশান থেকে, অর্থাৎ সি স্ফেরোজোম, যার প্রধান কাজ বিভিন্ন প্রকার জারণ, বিভিন্ন প্রকার জারণ। তাহলে বিভিন্ন প্রকার জারণ যদি হয় তাহলে কিন্তু অপশান সি হবে 2, সি সি স্নেহ পদার্থ সঞ্চয়, আর সি হচ্ছে 4 বিভিন্ন প্রকার জারণ, অর্থাৎ ঠিকই পারক্সিজম বিভিন্ন প্রকার জারণের জন্য দায়ী। পারক্সিজম অর্থাৎ তোমার এ হবে হচ্ছে এটা হবে এটা হচ্ছে 4, A4, অর্থাৎ অপশান রাইট অ্যান্সার অপশান 2। অপশান 2 সাতের দাগের অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার, কারণ পারক্সিজম হচ্ছে বিভিন্ন প্রকার জারণ হবে, তার মানে A4, A4 ঠিক। তারপর দেখো ডান স্তম্ভ আর বাম স্তম্ভ, এটা দেখো কি বলছে না, কাইনোপ্লাজম, হার্টউইগ, মাইক্রোসিলিন্ডার, ক্রোমাটোফোর, নেক্সিন। অর্থাৎ এটা আমাদের জানতে হবে যে কি হবে না, নেক্সিন হচ্ছে একটা প্রোটিন যা বিভিন্ন মাইক্রোটিউবিউল বা অনুনালিকা তৈরিতে সাহায্য করে। দেখো তাহলে নেক্সিন E1, দেখো E1 কোনটাতে আছে? E1 দেখো নাও, এটাতেও আছে অপশান 2, অপশান 1, 2 এবং 4 দুটোই অপশানে নেক্সিন আছে। দেখো ক্রোমোসেন্টার মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে হেটেরোক্রোমাটিন থাকে, সেই হেটেরোক্রোমাটিন যেখানে ঘন ঘন, সেই অঞ্চলটাকে বলছে ক্রোমাটোফোর। তার মানে ডিটা 5, তার নেক্সিন হবে 1, আর ডিটা কি 5। দেখো ডিটা 5, দেখো ডিটা 5, দেখো ডিটা 5ও তিনটেতে আছে, 1, 2 আর 4-এ, তার মানে এই দুটোতে আমি বলতে পারবো না। এরপরে দেখো এরপর কি বলছে যে হার্টউইগ, কাইনোপ্লাজম, তাহলে আমাদের এখন বাকি থাকলো কি কাইনোপ্লাজম আর হার্টউইগ। তা কাইনোপ্লাজম মানে হচ্ছে এই যে নিউক্লিয়াসের বাইরে যে ছোট ছোট ছিদ্র থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের যে ছিদ্র, সেই ছিদ্র যে গোলাকার অংশ, সেটা কিন্তু কাইনোপ্লাজম দ্বারা আবৃত। কি দ্বারা? কাইনোপ্লাজম দ্বারা। কি দ্বারা? কাইনোপ্লাজম। অর্থাৎ এ হচ্ছে 4, এ কি? এ হচ্ছে 4 হবে। তাহলে এটা হচ্ছে তাহলে দেখো এবার কোনটা হবে, এটা একটু তাহলে দেখো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে না, বন্ধুদের কাছে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? এবার দেখো লাস্ট একটা বাকি আছে। কি বলছে? কাইনোপ্লাজম কি না, কাইনোপ্লাজম হচ্ছে অ্যাকচুয়ালি কাইনোপ্লাজম, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন মানে কি জানো? উদ্ভিদ কোষের যে গলগি বডি থাকে, সেই গলগি বডির আশেপাশে কোনো কোষাঙ্গাণু থাকে না। তো গলগি বডির আশেপাশে যে কোষাঙ্গাণু থাকে না, সেই অঞ্চলকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। ঠিক একই সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওল, প্রাণীকোষে যে সেন্ট্রিওল পাওয়া যায়, সেই সেন্ট্রিওলের বাইরেও কিন্তু এরকম বিভিন্ন সেন্ট্রিওলের বাইরে কিছু ফাঁকা জায়গা থাকে যেখানে কোনো কোষাঙ্গাণু পাওয়া যায় না, তাকে বলা হয় কাইনোপ্লাজম। তাহলে আমাদের অপশান কি হবে না, এটা হচ্ছে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান 2 রাইট অ্যান্সার। দেখো A4 মানে কি? কাইনোপ্লাজম নিউক্লিয় ছিদ্রগুলি যে গোলাকার অংশ দ্বারা আবৃত থাকে, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের যে পর্দা, সেটাকে এই কাইনোপ্লাজম দ্বারা আবৃত থাকে। তারপরে কি বলছে দেখো B3 হার্টউইগ, অর্থাৎ সেন্ট্রিওলের চারিদিকে গাঢ়ভাবে রঞ্জিত সাইটোপ্লাজমী অংশ। অর্থাৎ এইটা কিন্তু অপশানে এখানে ভুল দেওয়া। এটা অ্যাকচুয়ালি তাহলে কী হবে বলো তো দেখি? অ্যাকচুয়ালি হবে হচ্ছে তোমার 3, A3 অ্যাকচুয়ালি হবে হচ্ছে A3, E1, এইটা আর হচ্ছে
মাইক্রো সিলিন্ডার হচ্ছে এইটা, আর হার্টউইগ হচ্ছে এইটা। অর্থাৎ বি হবে 4, সি হবে 2, ডি হবে 5, ই হবে 1, এ হবে 3। ক্লিয়ার? তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব, এবং যদি কিছু বুঝতে না থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ওকে।